নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে সবাইকে স্বাগত। সুশীলা কার্কি আমাদের প্রতিবেশী দেশ, অত্যন্ত বন্ধু দেশ নেপালের রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। সুশীলা কার্কি, যিনি ইংরেজি নেপালির পাশাপাশি হিন্দিটাও খুব ভালো করে বলতে পারেন এবং ভারতের বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর পাশ করেছেন। তিনি নেপালের প্রথম মহিলা বিচারপতি, মুখ্য বিচারপতি, চিফ জাস্টিস অব নেপাল, এবং তাকে জেন জেড তাকেই বেছে নিয়েছে। বেশ কয়েকটা নাম ভেসে উঠেছিল এবং অবশেষে তার নামেই সিলমোহর পড়েছে। তিনি শপথও নিয়ে নিয়েছেন, তার মন্ত্রিসভা গঠন করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে এবং আপনারা যখন এই ভিডিও দেখছেন তখন তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি শপথ গ্রহণও করে নিয়েছেন। সুশীলা কার্কি দায়িত্ব নিয়েছেন, তার বয়স ৭৩ বছর এবং যিনি কয়েকদিন আগে পর্যন্ত অর্থাৎ ৮ তারিখ পর্যন্ত যিনি নেপালের প্রধানমন্ত্রী ছিলেন, সেই কেপি শর্মা ওলি, তার বয়সও কিন্তু ৭৩ বছর। কেপি শর্মা ওলি তিনি দুর্নীতিগ্রস্ত, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং তিনি এখন এই মুহূর্তে কোথায় লুকিয়ে আছেন কেউ জানে না। তবে তাকে তাড়ানোর পিছনে যে জেন জেড কাজ করেছে সেই প্রজন্মই, অর্থাৎ একদম যুব প্রজন্মই কিন্তু এই সুশীলা কার্কিকে বেছে নিয়েছেন। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই গোটা ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, এবং অবশ্যই যাদের ভালো লাগবে তারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং এখনো পর্যন্ত যারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে কেপি শর্মা ওলি, তার পতনের যে ঘটনা, পতনের যে লেখনী, তার যে ফেট, ডেস্টিনি বা নিয়তি, সেটা কিন্তু লেখা হয়ে গিয়েছিল ৫ বছর আগে। এই কেপি শর্মা ওলির বয়স এখন ৭৩ বছর, তখন বয়স ছিল ৬৮ বছর এবং বুড়ো বয়সে ভীমরতি ধরেছিল তার। তিনি প্রেমে পড়েছিলেন চায়না থেকে আসা একজন ডিপ্লোম্যাট, যিনি নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তার নাম হু ইয়াংকি, একদম প্রশিক্ষিত, অত্যন্ত স্মার্ট, সপ্রতিভ এবং অবশ্যই সুন্দরী। তিনি তার ভুবনমোহিনী হাসি এবং তার সৌন্দর্য দিয়ে ভুলিয়ে দিয়েছিলেন এই অলিকে। অলি তার প্রেমের ফাঁদে পড়ে গিয়েছিলেন। দুজনে মাঝে মধ্যেই সাক্ষাৎকার হতো তাদের মধ্যে, দুজনে লুকিয়ে চুরিয়ে দেখা করতেন এবং দুজনের মধ্যে ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছেছিল যে সেটা নিয়ে সংবাদ মাধ্যমেও কিন্তু প্রচুর খবর হয়েছিল। কে এই হু ইয়াংকি? তিনি নেপালে চীনের অ্যাম্বাসেডর হিসেবে এসেছিলেন এবং তার বয়স এখন ৫৫ বছর। তিনি যদিও এখন আর নেপালের দায়িত্বে নেই, তিনি অন্যান্য দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলির তিনি দায়িত্বে গেছেন এবং চীনের প্রশিক্ষিত এই চর ভারত বিদ্বেষী করতে বাধ্য করেছিল এবং তিনি সফল হয়েছিলেন খানিকটা। এই কেপি শর্মা ওলিকে তার সঙ্গে মিশে, তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতের প্রতি তিনি বিদ্বেষমূলক হয়ে পড়েছিলেন। এবং এটা হচ্ছে ২০২০ সালের ঘটনা, যখন এই হু ইয়াংকি আছেন নেপালে এবং এর পাশাপাশি কেপি শর্মা ওলি, তাদের প্রেম গাথা নেপালের ঘরে ঘরে চর্চিত হচ্ছে। তখনও পর্যন্ত সমস্ত সোশ্যাল মিডিয়া চালু ছিল, ফেসবুক ছিল, টুইটার ছিল, ইউটিউব ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, সমস্ত কিছু ছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল সেপ্টেম্বর মাসে চীনা টিকটক বাদ দিয়ে বেশ কিছু ২৬টা সোশ্যাল মিডিয়ামকে ব্যান করে দেওয়া হলো এবং তার জন্যই মূলত প্রথমে বিক্ষোভ শুরু হয়েছিল। এবং দুর্নীতি, চাকরি নেই, একদিকে চরম ভোগবাদ, একদিকে রাজনীতিকের ছেলে মেয়েরা তারা দামি দামি গাড়ি চড়ছেন, দামি দামি খাবার খাচ্ছেন, 5 স্টার হোটেলে যাচ্ছেন, অন্যদিকে দারিদ্র্যের অতলে তলিয়ে যাচ্ছে নেপালের আমজনতা, নেপালের শিশুরা খেতে পাচ্ছে না, তারা কাজের জন্য বড় হয়ে তাদেরকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার ফৌজ হিসেবে যাচ্ছে এবং যখন বিদেশ থেকে রাজনীতিকদের সন্তানরা তারা ফিরছেন তখন বিদেশি দামি দামি পণ্য নিয়ে, দামি দামি সানগ্লাস, জামাকাপড় নিয়ে ফিরছেন, গুচির ব্যাগ নিয়ে ফিরছেন, কিন্তু কফিনবন্দি দেহ ফিরছে রাশিয়া থেকে নেপালে। অতএব ক্ষোভ কিন্তু বাড়ছিল এই কেপি শর্মা ওলির বিরুদ্ধে। এবং সেই কেপি শর্মা ওলি এবং এই যে হু ইয়াংকি, মানে তার এক্স গার্লফ্রেন্ড, যে মধুচক্র চালিয়েছিল, মানে মধুচক্র না, এটাকে বলা হয় মধু ফাঁদ, হানি ট্র্যাপে পা দিয়েছিল ওলি। এবং এদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি কিছু কিছু সংবাদ মাধ্যম সূত্রে আমরা যেটা জানতে পারছি, চীনের হাতে চলে গিয়েছিল। চীন সরাসরি একে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল এবং ২০২০ সাল নাগাদ এই যে অলি, সে
চূড়ান্ত ভারত বিরোধী কথা বলতে শুরু করে, বেশ কিছু ভুলভাল বকতে শুরু করে। শ্রীরামচন্দ্রের জন্ম, পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম নাকি নেপালেই হয়েছে। এই যে ভারতের যে অযোধ্যা, যেখানে শ্রীরাম মন্দির হয়েছে, শ্রীমন্দির হয়েছে, সেটা নাকি ফেক এবং ভুয়া, এমনটা তিনি বলতে শুরু করেছিলেন। কোভিডের সময় এই অলি বলতে শুরু করেছিলেন যে ভারতের ভাইরাস নাকি চীনের ভাইরাসের থেকেও খতরনাক, ভয়ঙ্কর। এবং অদ্ভুতভাবে নেপালের যে আনুষ্ঠানিক ম্যাপ প্রকাশ করেছিল এই অলি সরকার, এই কমিউনিস্ট সরকার, কমিউনিস্ট জোট সরকার, সেই ভারতের বেশ কিছু এলাকা, 3টে এলাকা তারা নেপালের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। এই যে বিতর্কিত বিভিন্ন রকমের কাণ্ড, এবং এর মধ্যে এই যে ভুয়া অযোধ্যা, তার স্ত্রী থাকা সত্ত্বেও, সন্তান থাকা সত্ত্বেও পরকীয়া করা, ভগবান শ্রীরামচন্দ্রের জন্মস্থান নিয়ে ভুলভাল দাবি করা, কোভিডের সময় দাবি করা যে ভারতীয় ভাইরাসের চেয়ে চীনা ভাইরাস বেশি ক্ষতি করছে এবং ভারত থেকে অবৈধভাবে নেপালে ঢুকে রোগ ছড়াচ্ছে, এইসব বলে তিনি বেশ নিজেকে ভারত বিদ্বেষী প্রমাণ করার চেষ্টা করেছিলেন। এবং তিনি মনে করেছিলেন আমার পাশে চীন রয়েছে, আমার কোনো ক্ষতি হবে না। এই যে তার আলুর দোষ এবং তার পরকীয়া এবং তার এই কি বলবো মানে মধু খাওয়ার রোগ, তার নামও অলি। অলি মানে হচ্ছে মৌমাছি, মৌমাছি মানেই মধু খাওয়ার চেষ্টা করবে। কিন্তু একজন মানুষ সে এই মধু চক্রে পা দিয়ে দেয়, এবং যেটা মধু ফাঁদ বলে আমরা বারবার বলি, এই মধু ফাঁদ কিন্তু রাজনীতিকদের জীবনে সর্বনাশ ডেকে আনে। এই যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এখানেও যত ভোট এগিয়ে আসবে দেখবেন বেশ কিছু রাজনীতিকের তাদেরকে মধু ফাঁদে ফেলার চেষ্টা করা হবে, বিভিন্ন রকমের অভিযোগ উঠবে। এবং এই অলির জন্য আমাদের সত্যি একটু খারাপ লাগছে, কারণ বেচারা 73 বছর এখন বয়স, 68 বছর বয়সে প্রেমে পড়লেন এবং বুড়ো বয়সে তার ভীমরতি ধরল। তারপর থেকে তার অধঃপতন শুরু হলো। সেই যে অধঃপতনের শুরু, এবং 2018 থেকে 2022 সাল পর্যন্ত হু ইয়াংকি ছিলেন নেপালে। তিনি তার সৌন্দর্য দিয়ে, তার বয়স যদিও তখন 50 বছর, কিন্তু চীনের এই রাষ্ট্রদূত, চীনের এই যে ডিপ্লোম্যাট, তাকে দেখে বোঝার উপায় নেই যে তার বয়স 50 বছর। তার সেই হাসি মাখা মুখ, তার সেই মধুমাখা আচরণ, কিন্তু তিনি যে একজন নাগিনী ছিলেন, একজন বিষকন্যা ছিলেন, সেটা কিন্তু এখন পরিষ্কার করে বোঝা যাচ্ছে। এবং আমরা যতটা না বুঝছি, এই যে বিতাড়িত বা ইস্তফা দিয়ে পদত্যাগ করে পালিয়ে যাওয়া যে প্রধানমন্ত্রী নেপালের, যে ভারত বিদ্বেষী কথাবার্তা বলা, ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুটকচালি করা প্রধানমন্ত্রী অলি, তিনি এখন খুব ভালো করে বুঝতে পারছেন যে তার সেই এক্স গার্লফ্রেন্ড হু ইয়াংকি কত বড় নাগিনী, কত বড় বিষকন্যা, এবং এই তার যে ড্রাগনের নিঃশ্বাস তার উপরে পড়েছিল, সেটা তিনি এখন হাড়ে হাড়ে তিনি টের পাচ্ছেন। এবং এই যে যার কথা বলছি ইয়াংকি, ইয়াংকি কিন্তু উর্দু ভাষাটা খুব ভালো জানতেন। তিনি পাকিস্তানেও একসময় দায়িত্বে ছিলেন। তিনি হিন্দি খুব ভালো বলতে পারতেন, ইংরেজিটা তো বলতে পারতেনই, আর তার মাতৃভাষা মান্দারিন সেটাও বলতে পারতেন। এই ধরনের যারা চর হয়, যারা ডিপ্লোম্যাট হয়, তারা কিন্তু অন্য দেশে গিয়ে তাদের শত্রু দেশগুলোকে বা তাদের অপছন্দের দেশগুলোর ক্ষতি করার চেষ্টা করে। এই ইয়াংকি হচ্ছে ভারত বিদ্বেষী। চীন যেমন ভারতের বিরোধী, ইয়াংকিকে সেই অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছিল নেপালে, এবং সেই অ্যাসাইনমেন্টটা সে ফুলফিল করেছিল। নেপালের প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, 2015 থেকে 16, 2018 থেকে 21, 2024 থেকে 25। অর্থাৎ এই যে 9 তারিখে ইস্তফা দিয়েছেন যে অলি, তিনি কিন্তু পরপর 3টে টার্মে প্রধানমন্ত্রী ছিলেন। এবং আপনারা জানেন যে গত 8 তারিখ থেকে যে রক্তক্ষয়ী আন্দোলন শুরু হয়েছিল, যে জেন জেড শুরু করেছিল যে আন্দোলনটা, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 4 দিন কেটে যাওয়ার পরে আজকে 12 তারিখে এই সমাপ্ত হলো একটা অধ্যায়ের। নেপালে একটা নতুন যুগের শুরু হলো, এবং নতুন যুগে সুশীলা কার্কি তিনি দায়িত্ব নিয়েছেন। তার বয়স যা, আর যিনি বিদায়ী প্রধানমন্ত্রী, যিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন, যিনি এখনো পর্যন্ত প্রায় শোনা যাচ্ছে যে 51-52 জনের প্রাণ চলে গিয়েছে, 12,000 12,500 যারা কয়েদি তারা জেল থেকে বেরিয়ে পড়েছে, তারা বেশ কিছু ভারতে ঢোকারও চেষ্টা করেছে বলে কোনো কোনো সংবাদ মাধ্যম দাবি করছে। এর পাশাপাশি তো প্রবল সম্পত্তির ক্ষতি হয়েছে। সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, বেশ কয়েকটা হোটেল, বেশ কয়েকটা সরকারি জায়গা, সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং নেপাল জুড়ে একটা নৈরাজ্য তৈরি হয়েছিল। আমাদের প্রতিবেশী দেশ নেপাল আমাদের অত্যন্ত ভালোবাসার, আমাদের অত্যন্ত পছন্দের, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, অনেকে হয়তো জানেন যে আমাদের সেনাপ্রধান হচ্ছে সাম্মানিকভাবে নেপালের সেনাপ্রধান, এবং নেপালের যিনি সেনাপ্রধান তিনি সাম্মানিকভাবে আমাদের সেনাপ্রধান। অর্থাৎ নেপালের সঙ্গে যুগ যুগ ধরে, বহু বছর ধরে
ওখানে পশুপতিনাথ রয়েছেন, ওখানে মা জানকীর জন্ম হয়েছিল। ফলে নেপাল হিন্দু প্রধান দেশ, একসময় হিন্দু রাষ্ট্র ছিল সরকারিভাবে, তারপরে কমিউনিস্টরা এসে যা করলো ছারখার করে দিল, মাওয়িস্টরা এলো, তারপরে নেপালের কি দশা হলো। এরপরে একজন সুষ্ঠু ভারত প্রেমী এই যে সুশীলা কার্কি, তিনি দায়িত্ব নিয়েছেন এবং নেপালের সমস্ত জনগণকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। সুশীলা কার্কির প্রতিও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। নেপাল আরও ভালো করে পর্যটনে আরও শক্তিশালী হোক, অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হোক, ভারতের সঙ্গে যে দৃঢ় বন্ধুত্ব রয়েছে সেটা অটুট থাকুক এবং ভবিষ্যতে নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক আরও বেশি গভীর হোক। আমরা সবাই নেপালে মাঝে মধ্যেই বেড়াতে যাই, বছরে অনেকেই বছরে একবার করে যান, অনেকেই বাঙালিরা পুজোর সময় টিকিট কেটে রেখেছিলেন, তারা অনেকে বাতিল করে দিয়েছিলেন, সেই বাতিল টিকিটগুলো আবার তারা করে ফেলুন, কোনো চিন্তা নেই। নেপালে আবার একটা সাম্যের পরিস্থিতি, একটা সুস্থিতি তৈরি হয়েছে। নেপালে আবার নতুন করে একটা সূর্যোদয় হয়েছে। অত্যাচারী শাসক অলি, তার যে মধু ফাঁদে পা দিয়ে তার যে ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া এবং বুড়ো বয়সে তার প্রেমে পড়া এবং প্রেমের জন্য ফানা হয়ে যাওয়া, ফানা মানে ধ্বংস হয়ে যাওয়া, তো সেই ধ্বংস হয়ে যাওয়ার পরে সেই ধ্বংসস্তূপের ওপরে নতুন নেপালের একজন স্থপতি দায়িত্ব নিয়েছেন, যিনি নেপালের প্রথম মহিলা মুখ্য বিচারপতি। নেপাল সুপ্রিম কোর্টের তিনি দায়িত্বে ছিলেন, ভারতের অন্যতম বন্ধু, ভারতে তিনি পড়াশুনো করেছেন। এবং আজকের মতো এই সুখবর আপনাদের যেমন দিলাম, এর পাশাপাশি অলির ধ্বংসের কারণও কিছুটা আমরা ব্যাখ্যা করলাম। সবাই আশা করি এই এপিসোড আপনাদের ভালো লাগবে এবং আরও একবার মনে করিয়ে দিচ্ছি, যদি এপিসোডটি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন, শুভরাত্রি।